ফাইনালি চোকিং ফ্রম সাউথ আফ্রিকা 30 বলে 30 রান। এইটা আসলে মানে কে জিতবেন কি যেন বল মাহমুদুল্লাহ রিয়াদকে এটা দেখা উচিত যে আপনি যখন একটা পাশ থেকে হোল্ড করা প্রয়োজন আপনি তখন কোহলির মতো একজনকে চাইবেন। আপনি একটা বলারকে আপনি মারতে পারবেন না, কোনো ব্যাটারি মারতে পারেনি। সেম একটা স্ক্রিপ্ট। কোহলি যেটা ফিনিশ করেছেন কক সেটা ফিনিশ করতে পারেনি। মানে ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে ট্র্যাপে আসলে এইটা যে আইসিসি আসলে আর কত সুবিধা দিবে। এখন ব্যাপারটা হচ্ছে যে ভারত যত না মনে হয় আমার কাছে যেটা মনে হয় যে ভারত যত না চায় আইসিসি তার চেয়ে বেশি দেয়। আরও একবার চোখ করলো সাউথ আফ্রিকা এবং রিডেমশন ফর ইন্ডিয়া। অবশেষে বৃষ্টি নয়, সাউথ আফ্রিকা নয়, শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো ইন্ডিয়া, রোহিত শর্মা কিংবা বিরাট কোহলিরা। দর্শক, আপনারা প্রতিদিনের মতো আজকেও আমাদের টোটাল ইম্প্যাক্ট অনুষ্ঠানটা দেখবেন। আজকে আমি আছি মমিনুল ইসলাম এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান। আজকের যে ম্যাচটা ছিল ফাইনাল ম্যাচে নিশ্চিতভাবে যে এক্সপেক্টেড মনে হয় একটা জিনিসই ঘটলো, যে সবাই মনে হয় ধরে নিচ্ছিল যে ভারত চ্যাম্পিয়ন হবে। আপনার আসলে অবজারভেশনটা কী ছিল, আপনার ধারণাটা কী ছিল? এক লাইনে বললে রিডেমশন ফর ইন্ডিয়া অ্যান্ড ফাইনালি চোকিং ফ্রম সাউথ আফ্রিকা। কারণ মানে আমরা এতদিন ধরে বলে আসছিলাম যে সাউথ আফ্রিকা আসলে অন্যরকম একটা টুর্নামেন্ট খেলছে, তারা চোখ করতে করতে ফাইনালি তারা ওভারকাম করে জিতে যাচ্ছে। আজকেও কিন্তু ফাইনাল আগে আপনাকে বলছিলাম যে আজকেও চান্স আছে সাউথ আফ্রিকার চোখ করার। এখন 30 বলে 30 রান, এইটা আসলে মানে কে জিতবে না? যতই আপনি ইন্ডিয়ার এগেনস্টে খেলুন বা 30 বলে 30 রান ফাইনালে, এই ইকুয়েশনটা সাউথ আফ্রিকা মিলাতে পারলো না। মানে এইটা মনে হয় যে ধরুন কি হয় যে বলে না যে আমরা তো সবসময় আসলে তাদেরকে চোকার্স হিসেবেই চিনি, যেটা আসলে হয় যে সবসময় তো আমরা সেমিফাইনালে খেলতে দেখি তাদেরকে, সেমিফাইনালে যখন আসে তখনই তারা এরকম একটা পরিস্থিতিতে পড়ে, সহজ ম্যাচ তারা হেরে যায়। এইটা মনে হয় যে একটা ম্যাচ এবার আসলে বেশি হয়ে গেছে। মানে তারা চোকার স্টকমাটা আরও সুন্দরভাবে পরিপাটি করে সেটাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করলো মনে হচ্ছে। মানে এত ভালো একটা রান ছিল এবারের ইন্ডিয়ার। একটা সময় তো মনে হচ্ছিল যে যখন ধরুন ক্লাসেন যখন আসলে ওই কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল ওভার, ওই দুটো ওভার বিশেষ করে 2 ওভারে 38 রান, তখন মনে হচ্ছিল যে ম্যাচটা আসলে বের হয়ে গেছে। এখানে আসলে ভারতের আর কিছুই করেন না। আপনি যদি দেখেন ওই সময় রোহিত শর্মা, বিরাট কোহলি, তাদের যখন ক্যামেরায় ফেসটা দেখাচ্ছিল তখন মনে হচ্ছিল যে তারা পারলে তখনই কেঁদে দেয়। মানে খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ তারা লাস্ট কয়েক বছর ধরে যে ধরনের পরিশ্রম করছে। আইসিসির অনেক কিছু ইস্যুস আছে, কিন্তু তারপরও তারা যে ব্র্যান্ডের ক্রিকেটটা লাস্ট কয়েক বছর ধরে খেলছে সেই অনুপাতে তারা ম্যাচে আসলে সেই ধরনের আধিপত্য বিস্তার করতে পারেনি লাস্ট 4টা ওভার বাদ দিলে। কিন্তু আমি আসলে একেবারে শুরু থেকে শুরু করতে চাই, যেটা হচ্ছে যে ধরুন ইন্ডিয়া এক্সপেক্টেডলি আসলে টস জিতে ব্যাটিং করতে নিয়েছে। এটা মানে মার্ক রামো সেটাই চাচ্ছিলেন। ব্যাটিং করতে নেমে রোহিত শর্মা এবং ঋষভ পান্ত এত দ্রুত আউট হয়ে গেলেন, সূর্য কুমার আউট হলেন 34 রানে, খুব সম্ভবত 3টা উইকেট। তারপর একটা যে ধরনের জুটি করা দরকার ছিল, যে ব্যাটিংটা দরকার ছিল, কোহলির কাছ থেকে যে জিনিসটা দরকার ছিল, সেইটা মনে হয় পারফেক্টলি সে পোর্ট্রে করেছে। এই ম্যাচগুলোর আগে যখন কোহলির ফর্ম নিয়ে কথা উঠছিল তখন আপনি রোহিত শর্মা, গাঙ্গুলি সবাই বলেছে নেভার রাইট অফ কোহলি। কারণ কোহলি যখন আসলে কোহলিকে প্রুভ করার কিছু নেই, মানে ও আসলে ওনাকে নিয়ে কথা বলার কিছু নেই, ওনাকে নিয়ে ক্রিটিসাইজ করার কিছু নেই। এই যে উনি খেললো না আজকে 176 রানের মধ্যে 76 রানই কোহলির। আপনি নিশ্চয়ই মনে আছে যে আগে ওই 2014 সালের ফাইনালেও কোহলি এরকম একটা 77 একটা ইনিংস শ্রীলঙ্কা, সেখানে কিন্তু হেরেছিল। আজকে যখন কোহলি এরকম খেললো, এরকম একটা ভয় আসলে তৈরি হয়েছিল যেই দিন কোহলি খেলেছে আসলে কাপটা আবার, কারণ এর আগে যে সেমিফাইনালগুলোতে যে ভালো খেলেছেন সেই ম্যাচগুলো প্রত্যেকবারে তারা হেরে গেছে। এইবার কোহলি ফর্মে ছিলেন না, এত ভালো একটা আইপিএল খেলে আসার পরও ফর্মে ছিলেন না, কিন্তু আজকে ফাইনালের দিন কোহলির মতোই ব্যাক করলেন এবং ব্যাক করে তিনি রিটায়ারমেন্টে চলে গিয়েছেন। মানে একটা বড় প্লেয়ারের আসলে জাজমেন্টটা এরকমই হওয়া উচিত। সাকিব এইটা দেখে মনে হয় আমার যে সাকিব আল হাসান এবং একটু কি যেন বল মাহমুদুল্লাহ রিয়াদকে এটা দেখা উচিত যে ওই পর্যায়ে আমাদের প্লেয়াররা মনে হয় পৌঁছায়নি, ওনাদের মেন্টালিটি আসলে খেলার ভিতরেও এরকম নেই, খেলার বাইরেও নেই। মেন্টালিটি একটা বড় ব্যাপার। আপনি একটা ভালো একটা পয়েন্ট চিন্তা করেছেন যে মেন্টালিটি। ধরুন এই ধরনের ম্যাচগুলোতে যেটা জিনিস হয় যে অনেক সময় কি হয় যে আপনি 34 রানে 3টা উইকেট হারিয়ে ফেলছেন, অনেক সময় হয় যে নতুন কেউ যদি আসে তখন ওই প্রেশারটা নিতে পারে না। রোহিত শর্মা ম্যাচ শেষে বলছিলেন যে এইটাই হচ্ছে এক্সপিরিয়েন্স, আপনি যখন একটা পাশ থেকে হোল্ড করা প্রয়োজন আপনি তখন কোহলির মতো একজনকে চাইবেন। এবং কোহলি পারফেক্ট, আমরা তখন আলোচনা করছিলাম যে খেলার যখন যে কোহলির জন্য পারফেক্ট স্টেজ, কারণ হচ্ছে কোহলি যখনই প্রেশারে পড়ে তখনই কোহলি একেবারে বুম,
মানে ওই ইনিংসটা দরকার ছিল এবং কোহলি নিজেকে প্রুভ করার জন্য যেটা মানে আপনি দেখবেন যে এই পুরো টুর্নামেন্টটাতে এই যে সূর্য কুমার যাদবকে বলেন, ক্যাপ্টেন রোহিত শর্মাকে বলেন, ঋষভ পান্টকে বলেন, এনারা কিন্তু কন্টিনিউয়াস পারফর্ম করে এসেছে, কোহলি পারেনি। আজকে এরা পারফর্ম করতে পারেনি, এই তিনজনের ভার একা কিন্তু কোহলি নিয়েছে। আপনি চিন্তা করে দেখেন, আবার রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়েও বা ইন্ডিয়া টিম ম্যানেজমেন্টের ডিসিশন নিয়েও আমাকে সাধুবাদ জানাতে হবে, কারণ আপনি তখন দেখেন আকসার প্যাটেলকে তারা নিয়ে এসেছে। অনেক সময় হয় কি যে আপনি এই ধরনের ব্যাটসম্যানগুলোকে একটু আগে দিবেন, কারণ আপনি জানেন আপনার পেছনে শিবম দুবে কিংবা হার্দিক পান্ডিয়া, আপনি জানেন যে এইদের কেউ যদি আউট হয়ে যায় আপনি শেষ দিকে ওই চার্জটা করতে পারবেন না। এবং তারা যারা বোল্ড সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের যেভাবে কাজে লেগেছে এবং যেটা গত ম্যাচে বোলিংয়ে করেছিলেন আকসার প্যাটেল এবং সেটা আজকে তিনি ব্যাটিংয়ে করলেন এবং সেটাই তার করার প্রয়োজন। ম্যাচ সিনারিও অনুযায়ী আসলে আপনাকে ডিসিশন নিতে হবে। আপনি যেমন বাংলাদেশ যেমন রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন ছাড়া তারা খেলবে না, তাদের ম্যাচ সিনারিও কী হোক না হোক সেটা হচ্ছে তারা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন নিয়ে বেশি গুরুত্ব দেয়। আসলে বড় টিমগুলো এরকম কোনো থিওরিতে চলে না বা এরকম কোনো অঙ্কে তারা চলবে না। তারা যখন যেই ডিসিশনটা নেওয়া দরকার, যখন ম্যাচ সিনারিও অনুযায়ী যেভাবে আসলে যেই প্লেয়ারটাকে পুট করা দরকার সেই প্লেয়ারটাকেই নেবে, এবং আজকেও সেটা প্রুভড হয়েছে। এবং তার ওই ইনিংসটাই কিন্তু আসলে ম্যাচের পুরো মোডটা মানে একদম রিদমটা চেঞ্জ হয়ে গেছে। সে আসার পর থেকে যে ধরনের ফ্লেক্সিবিলিটি নিয়ে ব্যাটিং করছিলেন, খুব প্রত্যেকটা শটই মিডিলিং হচ্ছিল এবং প্রথম থেকে একটু অ্যাটাকিং খেলার চেষ্টা করেন, যাতে করে হচ্ছে ওই কাউন্টার অ্যাটাক যেটাকে বলি আমরা, যেটা ধরুন ঋষভ পান্ত কিংবা ট্রাভিস হেড যেটা আসলে টেস্ট ক্রিকেটে করে, ওই কাউন্টার অ্যাটাকটা প্রয়োজন ছিল এবং সেটা দিয়েছেন। এবং পাশ থেকে আসলে কোহলি আসলে হোল্ড করে ব্যাটিংয়ে মনে হয় যে উইকেট পরের দিকে মনে হচ্ছিল যে ইন্ডিয়া হয়তো একটু রানটা কম করে ফেলেছে, 20টা রান হয়তো কম করে মানে ফেলেছে, কিন্তু আমার কাছে মনে হয় যে তারা যে ধরনের ব্যাটিং করেছে 176, এই ধরনের উইকেট আসলে খুব কম না আমার কাছে যেটা মনে হয়। না এই উইকেটে তো আমরা এই ম্যাচগুলো এই বার্বাডোসের এইখানে তো আমরা আগে যে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো দেখেছি সবগুলাই 180 200 রান পর্যন্ত হয়েছে। আপনার 176 সেখানে কম মনে হচ্ছিল, ইভেন কমই কিন্তু হয়ে গিয়েছিল। আপনার ক্লাসেন যে ইনিংসটা খেলেছে আজকে, আমি তো বললাম 30 বলে 30 রানের ইকুয়েশন আপনি মিলাতে পারবেন না এরকম একটা ইয়াতে। এইখানে আসলে আমাদের আরেকজনের কথা বলতে হবে, সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা। উনি এই টুর্নামেন্টটা আসলে যেভাবে খেলেছেন, এটা আসলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, ডিজার্ভিং ম্যান অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড ফর হিম। সো মানে আপনি রোহিত শর্মা বলেছেন যে জাসপ্রীত বুমরা ম্যাচে করে দেখান, আসলে কিভাবে করে দেখান সেটা কেউ জানে না। একদম সে শেষ দিকে আসলে তাকে বলা হচ্ছিল যে এক কথায় আপনি বুমরাকে কি বলবেন, সে শব্দ খুঁজে পাচ্ছেন না, আপনিও পাবেন না। মানে আপনি দেখেন যেই সিনারি হোক না কেন, আপনার তার ইকোনমি মনে হয় 4-5 এরকম। মানে আপনি চিন্তা করে দেখেন যে এরকম পুরো টুর্নামেন্ট টি20 টুর্নামেন্টে আপনি 4টা ওভার আপনি একটা বলারকে আপনি মারতে পারবেন না, কোনো ব্যাটারি মারতে পারেনি। এবং দেখেন ওই সময় যখন হার্দিক পান্ডিয়া উইকেটটা নিল, তার আগের ওভারে কিন্তু প্রেশারটা বুমরাই ক্রিয়েট করেছিলেন। ওই খুব সম্ভবত 2 বা 4 রান দিয়েছিলেন এবং ক্লাসেনের বিপক্ষে যে ইয়র্কারগুলো তিনি করছিলেন, ক্লাসেন কিন্তু সেই প্রেশারে ফেলে দিচ্ছিলেন। প্রেশারটা কিন্তু পরের ওভারে গিয়ে যখন তিনি হার্দিক পান্ডিয়ার বিপক্ষেও যে অফ স্টাম্পের অনেকটা বাইরের বল চার্জ করতে গেলেন, সেটাই কিন্তু কাল হলো যে এই বুমরার প্রেশারটাই কিন্তু শেষ পর্যন্ত হার্দিক উইকেট দিল। এবং মানে এরকমই হয়, আপনি ওইখানে যদি 6 ওভারে 6 বলে 6 রানও নিতেন, তারপরেও কিন্তু আপনার প্রেশারটা থেকেই যেত। মানে টি20টা আসলে 2 ওভারে চেঞ্জ হয়ে যেতে পারে, যেটা আসলে আজকেও ফাইনালের পরে বোঝা গেল যে আপনি এই যে একটা ওভার প্রেশার দিয়েছেন, এরপরে পরের বলারগুলোর জন্য সেটা সুবিধা হয়ে যায়, কারণ আপনার পরের বলারকে চার্জ করতেই হবে। চার্জ করতে গেলে আপনার উইকেট নেওয়ার চান্সটা অনেক বেশি। এখন আসলে ডেভিড মিলার ক্রিজে ছিল, আপনি লাস্টে দেখেন ডেভিড মিলার সাউথ আফ্রিকা যেভাবে বাংলাদেশকে হারিয়েছিল একদম লাস্ট বাউন্ডারি লাইন থেকে ক্যাচ নিয়ে, আজকেও কিন্তু ডেভিড মিলার সেম একটা স্ক্রিপ্ট, সূর্য কুমার যাদব দুর্দান্ত ক্যাচে আসলে এই ক্যাচটাই মনে হয় যে ম্যাচটা আসলে ওই সময়ের ম্যাচটা একদম ওই সময় আসলে জিতে দিয়েছে, কারণ ডেভিড মিলার ক্রিজে থাকলে আসলে এক ওভারে 16 রান হওয়াটা কোনো ব্যাপার ছিল না। কিন্তু আসলে সাউথ আফ্রিকা ওই মোমেন্টাম হারিয়ে ফেলেছে, মানে তারা চোকার তকমাটা আসলে উঠাতে পারেনি, শেষ পর্যন্ত তারা নার্ভের কাছে আসলে হেরে গেছে। ওই সময় আসলে মানে নার্ভটা কেন ওইখানে কাজ করলো আমি আসলে এটাই বুঝলাম না। যে দেখুন আপনি যখন একটা 50 রান ইনিংস খেলেছেন, 30 বলে 30 রান দরকার, এইটা আসলে মনে হয় যে ওই যে বুমরা যে স্পেলটা করলেন বা ওই ওভারটা করলেন, তারপরে মনে হয় যে তারা মেন্টালি একটু ভয় পেয়ে গেছিলো, মানে ভয়ের একটা মানে এই যে মনে করেন যে ক্লাসেন আউট হয়ে গিয়েছে, ক্লাসেনের কাজটা কিন্তু করে দিয়েছে। এরপরে যে এই মার্কে ইয়ানসেন যে নেমেছে, উনিও কিন্তু অলরাউন্ডার হিসেবে খেলেন, উনি আজকে বোলিংয়েও তেমন একটা ভালো করতে পারেনি, ব্যাটিংয়ে এসেও আসলে আপনি এরপরে ক্যারি করাটা আসলে অন্য ব্যাটারদের উচিত ছিল। আপনি
কেশব মাহারাজও হয়তো হিট করতে পারেন, বা সেইখানে তো মনে হয় যে ক্যারি করার কথা যখন বলছেন যে আপনি তো মানে ডিককের কথা বলতে পারেন যে ডিকক ভালো, মানে এই যে কোহলির মতো হোল্ড করে আসছিলেন, কিন্তু মনে হয় যে ওইখানে কোহলি যেটা মানে কোহলি যেটা ফিনিশ করেছেন আর কক সেটা ফিনিশ করতে পারেনি। করতে পারেন, যেটা হচ্ছে তিনি একটা বোকামির পরিচয় দিয়েছেন, কারণ তিনি আগের বলেই ফাইন লেগ দিয়ে 4 মারছিলেন এবং ওই পরের বলেই তার জন্য একটা ফিল্ডার নিয়ে আসলো কুলদীপ যাদবকে, এবং সেম একটা বল দেওয়া হলো, সেম শট। আপনি আসলে মানে এক্সপিরিয়েন্স একটা ব্যাটারকে আসলে আপনি কি শিখাবেন বলেন? আপনি মানে আপনি বলছেন যে সেম শটই খেলে এক জায়গায় উইকেট নিয়েছে, এরকম সিনারিতে তিনি হাজারবারে পড়েছেন, মানে তিনি কতবার এরকম সিনারিতে বলেছেন যে আমাকে ওইখানে সেট করার জন্য মারা হয়েছে, তারপরে আপনি ওইখানে শটটা খেললেন, হয়তো 6 হয়ে গেলে বলতাম যে না ঠিক আছে, কিন্তু মানে ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে ট্র্যাপে আসলে এইটা যে নার্ভের কাছে গিয়ে আসলে একটা এক্সপিরিয়েন্স, এত বছরের এক্সপিরিয়েন্স একটা ব্যাটারও আসলে হার মানে ফাইনালের তো একটা প্রেশার থাকেই। এখন আপনি আসলে এই যে হোল্ড করতে পারেনি, আসলে আমরা কিন্তু বলেছিলাম যে মানে ম্যাচের আগেও যে প্রত্যেকটা ম্যাচ তারা এভাবে এত টাফভাবে ক্রান্স মোমেন্টগুলোতে মোমেন্টে জিতেছে। এবার মনে হচ্ছিল যে অন্যরকমভাবে সাউথ আফ্রিকাকে দেখা যাচ্ছে, কিন্তু ফাইনাল আসলে ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে আপনি আসলে এই নার্ভগুলা যদি হারান তাহলে আসলে এই যে ম্যাচটা আসলে জিতা যাবে না, যেটা আজকে এই যে 7 রান আপনার কাছে অনেক বড় হয়ে গিয়েছে। আর একটা ব্যাপার যে ফাইনাল আগে যখন হচ্ছে পিচ দেখছিলেন এডেন মার্কাম, তিনি হচ্ছে ছবি তুলছিলেন, এটা দেখার পর থেকে আসলে যে 2023 বিশ্বকাপের কথা সবাই আসলে একটু মেলানোর চেষ্টা করছেন, যে তখন প্যাট কামিন্স সেমভাবে ছবি তুলছিলেন, সবাই ভেবে নিচ্ছিলেন যে সাউথ আফ্রিকা হয়তো সেম জিনিসটা রেপ্লিকেট করবে। অস্ট্রেলিয়া যেটা পেরেছিল যে 130 কোটি বা 140 কোটি ভারতীয়কে চুপ করে দেওয়ার জন্য, সেইটা তো তাদের হাতে সুযোগ ছিল, সেটা পারলেন না। এখন আপনি যদি ফাইনালটা বাদ দেন, আমি যদি বলি যে চ্যাম্পিয়ন হয়নি সাউথ আফ্রিকা হয়তো, কিন্তু তাদের যদি ওভারঅল এই টুর্নামেন্টে পারফরমেন্স দেখেন, সাউথ আফ্রিকাকে আগের 5 বছরের তুলনায় এই বছরের পারফরমেন্স তো একটু আলাদা, বা তাদের টিমটা একটু অন্যরকম। না ওইটাই তো বলতেছিলাম যে আপনি দেখেন সেমিফাইনাল পর্যন্ত তারা কিন্তু মানে অন্যরকম খেলেছে, সবাই বলতেছিল যে তারা বাধাগুলো পার করে এসছে, সেমিফাইনালের বাধা পার করে আসছে, কত দিন ধরে তারা এই বাধাগুলো পার করতে পারছিল না। এখন আসলে ফাইনালে এসে আবার সেই চোখ করলো, এখন তাদের আবার এই ফাইনালের বাধা পার হতে হবে। এখন যেহেতু তারা সেমিফাইনালে ডেডলকটা ভেঙে ফেলেছে, এখন মানে এই টিম যেহেতু 27 সালে তাদের ঘরের মাঠে বিশ্বকাপ, হ্যাঁ, সো আপনার মানে মার্করাম তখনও হয়তো ক্যাপ্টেনই থাকবেন হয়তো কথা, মানে ওয়ান ডে তো হয়তো এখনো ক্যাপ্টেন কিনা। আচ্ছা, হ্যাঁ, মানে এখন আপনি এই টিমের প্রায় বেশিরভাগ ক্রিকেটারগুলো থাকবেন, আপনি স্টাফস আছে, ক্লাসেন রয়েছে, এরা আসলে তখন আরও পরিপূর্ণ হবে, তখন আসলে এই মোমেন্টামটা আসলে তাদের ক্যারি করতে হবে। কারণ আপনি এখন আবার যদি আপনি আবার যদি জিরোতে চলে যান, এরকম একটা রানের পর, এরকম একটা মেন্টালিটি চেঞ্জের পর, এরকম একটা ক্যাপ্টেনের আন্ডারে খেলার পর, এডেন মার্কারেন কিন্তু কোনো আইসিসি টুর্নামেন্টে এই প্রথম ম্যাচ হারলেন, তাহলে আপনি বুঝেন যে তার নার্ভটা কত ভালো, তিনি কতটা কামভাবে টিম হ্যান্ডেল করেন, কতটা মানে টিমকে কতটা সুন্দরভাবে গুছিয়ে রাখেন। এখন এই অস্ট্রেলিয়াকে বলছিলেন যে অস্ট্রেলিয়া 2023 সালে ইন্ডিয়ার ঘরের মাঠে ইন্ডিয়াকে আটকে দিয়েছিল ফাইনালে, অস্ট্রেলিয়া বারবার আসলে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলে এসেছে, এক্সপিরিয়েন্সটা আছে, না হলে হেরেছে। ওদের আসলে এক্সপিরিয়েন্সটা রয়েছে, যেখানে আসলে ওদের কাছে এটা নর্মাল একটা ব্যাপার। কিন্তু সাউথ আফ্রিকার জন্য আজকে এটা প্রথমবারের মতো তারা আইসিসির ওয়ার্ল্ড কাপে তারা ফাইনাল উঠেছে। সো এই একবারে থেমে গেলে আসলে ওই জিরোতেই চলে যেতে হবে, যদি আপনি প্রসেসটা যদি রেডি না রাখেন। মানে এই যে গ্রুপটা আছে, আমার কাছে মনে হয় যে তারা যদি এটা কন্টিনিউ করতে পারে, এই ধরনের মেন্টালিটি যদি ঠিকঠাক রাখতে পারে, মনে হয় যে আগামী 5-7 বছর বা 27 সালেও আসলে বিশ্বকাপ জেতা সম্ভব। তাদের যদি ঘরের মাঠে উইকেটটা তাদের জন্য খুব ফেভারেবল হবে, সেটা একটা বড় ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কোহলির কথা বলছিলাম, কোহলিকে আরেকটু নিয়ে মানে শেষ করবো, যেটা হচ্ছে যে কোহলি আজ টি-20 বিশ্বকাপ, মানে টি-20 বিশ্বকাপ শেষ বিশ্বকাপ খেলেন, ভারতের শেষ টি-20 ম্যাচটাও খেলেন। এটা একটা বড় কারণ কিনা যে গুঞ্জন চলছে যে গৌতম গম্ভীর হয়তো কোচ হবেন, সেই ক্ষেত্রে গৌতম গম্ভীর একটু আইপিএল তারকা কিংবা ধরেন যেটা হচ্ছে যে ইয়াং ব্লাডদের একটু বেশি প্রাধান্য দেন। তার কথা হচ্ছে একটা পডকাস্টে দেখছিলাম যে তিনি বলছিলেন যে আইপিএলে যারা পারফর্ম করবে আমার টি-20 দল তারাই খেলবে, সেইটা একটা তার ব্যাক অফ দ্য মাইন্ডে। এখন আইপিএলে যারা পারফর্ম করবে তারা ন্যাশনাল টিমে খেলবে, আইপিএলে তো কোহলিও পারফর্ম করেন। এখন কথা হচ্ছে যে আসলে কোহলি এটা নিজেও বলছে এটা একটা ওপেন সিক্রেট ছিল, আজকে তিনি যদি হেরেও যেতেন সেইখান থেকেও হয়তো তিনি অবসর নিতেন, বা উনি সিদ্ধান্তটাকে আসলে আপনি কীভাবে দেখেন? সিদ্ধান্তটা আসলে মানে
আপনি এর চেয়ে বেশি আর ডেলিভার করা কিছু নেই। আপনি আমরা লিওনেল মেসিকে দেখেছি যে তিনি এই যে ওয়ার্ল্ড কাপটা একদম শেষ ওয়ার্ল্ড কাপটাই ধরে নিচ্ছে যে শেষ ওয়ার্ল্ড কাপটা খেলে তিনি জিতেছেন। কোহলি আসলে হয়তো সেইটাই ছিল যে আমি আর আসলে কন্টিনিউ করব না, যে এখন আসলে তিনি বলেছেন যে নতুনদের সুযোগ দিতে হবে। আপনি গৌতম গম্ভীরের সাথে কোহলির একটা ক্ল্যাশ ছিল, কিন্তু আমরা লাস্ট আইপিএলে দেখেছি সেই ক্ল্যাশটা আসলে মনে হয় দূর হয়ে গিয়েছে। এখন হয়তো কোহলি চাননি যে গম্ভীর আসার পরে কোনো ইস্যু হোক বা কোনো কারণে উনি আসলে চাননি যে তার ক্যারিয়ারটাতে কালার পড়ুক, কারণ আপনি এরকম একটা গ্লোরিয়াস মোমেন্টটা আপনি কখনো পাবেন না। ক্যারিয়ারের পরে আপনি যদি শেষ মোমেন্টে গিয়ে কোচের সাথে সমস্যা করে আপনার যদি দল থেকে বাদ পড়ে যান বা সেইভাবে আপনার ট্রিট না করা হয় সেইভাবে আপনার ক্যারিয়ারটা শেষ করতে হয়, তখন আসলে ওর ক্যারিয়ারটা পুরো ক্যারিয়ারটা একটা মানে কালো অধ্যায়, শুধু একটা কালো অধ্যায় থাকবে। সেইখানে সেইটা একটা পার্সপেক্টিভ থেকে বললাম, কিন্তু হয়তো কোহলি আগে থেকেই ফিক্স করে রেখেছিলেন যে সব কিছু মিলে আসলে তিনি সব মিলে এটা একটা দারুণ সিদ্ধান্ত যে আপনি এরকম একটা পারফেক্ট স্টেজ কখনো পাবেন না, আপনি হাতে ট্রফি, আপনি বিদায় বলছেন, আবার ম্যান অফ দ্য ম্যাচ হয়ে ম্যান অফ দ্য ফাইনাল হয়ে আপনি দারুণ ব্যাপার। ভারতের জন্য অনেকটা স্বস্তির, অনেক দিন পর তারা আসলে শিরোপা জিততে পারলো। এটা জিততে না পারলে আসলে আইসিসি আসলে আর কত সুবিধা দিবে না, অনেকটাই সুবিধা দিয়েছে বলে মনে হয়। কারণ এখন আমি আসলে আগের এপিসোডগুলোতেও বলছিলাম যে একসময় আসলে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবেই, সেটা আপনি যে ইভেন্টে টেস্টে হোক, ওডিআইতে হোক, টি-20তে হোক, কারণ আপনি প্লেয়াররা তো সবাই দুর্দান্ত। আপনার প্লেয়াররা আসলে এই সুবিধা না পেলেও তারা আসলে চ্যাম্পিয়ন হওয়ার মতোই টিম সবসময়। এখন ব্যাপারটা হচ্ছে যে ভারত যত না, মনে হয় আমার কাছে যেটা মনে হয় যে ভারত যত না চায় আইসিসি তার চেয়ে বেশি দেয়। তারা আসলে এসব নিয়ে আসলে বিজনেস ছাড়া আসলে টিকিয়ে রাখতেই হবে। আমাদের আজকে থেকে ফাইনালটা মানে বিশ্বকাপটা শেষ হচ্ছে, বিশ্বকাপ যাত্রাটা শেষ হচ্ছে। অনেক দিন ধরেই আমরা আলোচনা করছিলাম। আপনারা হয়তো এই টোটাল ইম্প্যাক্টটা আমাকে আজকে প্রথমবারের মতো দেখছেন। আপনারা যাকে দেখেন সবসময় সোহেল সামি, তিনি আপাতত ছুটিতে আছেন, এই কারণে হচ্ছে আমাকে নতুন করে দেখলেন, হয়তো এরপর আরও দেখতে পারেন। আজকে থেকে আমাদের বিশ্বকাপ যাত্রা শেষ হচ্ছে, কিন্তু টোটাল ইম্প্যাক্ট আমাদের এই যাত্রা থাকবে। আমরা চেষ্টা করব বাকি যে ম্যাচগুলো হবে, অন্যান্য যে ম্যাচগুলো হবে, ধরুন দ্বিপাক্ষিক সিরিজ বাংলাদেশের তো অবশ্যই থাকবে এবং আন্তর্জাতিক যে সিরিজগুলো থাকবে সেগুলোতে আমরা অবশ্যই আলোচনা করার চেষ্টা করবো। এবং এরপর যেহেতু বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি লিগ টুর্নামেন্ট শুরু হচ্ছে, এলপিএল শুরু হচ্ছে, কানাডার গ্লোবাল টি-20 কিংবা মেজর লিগ ক্রিকেট শুরু হচ্ছে, যেখানে বাংলাদেশের সব মিলে 7 জন ক্রিকেটার খেলবেন, এবং সেই আপডেটগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো। আমরা তাদের নিয়ে আলোচনা করব, চেষ্টা অবশ্যই করবো। সাদমান, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এই বলে আমরা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিকেটের সাথে থাকবেন।